গিন্নি, তুমি যদি সারাদিন এমন করে বিছানায় শুয়ে থাকো তবে সংসারের কাজ কে করবে? একটু তো সংসারের কাজকর্ম করতে হবে নাকি? নয়তো না খেয়ে থাকতে হবে। আসলে শরীরটা ভালো লাগছে না, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি রান্না করেই রেখেছি। তুমি চলো, আমি তোমায় খেতে দিচ্ছি। হ্যাঁ, তাই চলো। কবে যে আমাদের সন্তান জন্ম নেবে আর তুমি আলসেমি ছেড়ে সংসারের কাজে মন দিবে। তুমি এভাবে কেন বলছো গো? আমি তো আর সাদে আলসেমি করছি না। মা হওয়ার যে কত কষ্ট সেটা তুমি কি করে বুঝবে? এখন কথা না বাড়িয়ে চলো, তোমাকে খেতে দেই। দেখো জালা, ঘরে এক ফোঁটা জলও নেই। এবার আমি থালা বাসনগুলো মাজবো কি করে? আর উনিও তো বাড়িতে নেই। এবার জল এনে কে দিবে? এবার তো বুঝি আমাকেই নদীর পাড়ে গিয়ে জল আনতে হবে। এ কথা বলে দীপালি কলস নিয়ে নদীর পাড়ে যায়। আর নদীর পাড়ে একটা সুন্দর প্রজাপতি দেখতে পায়। ও মা, কি সুন্দর প্রজাপতিটা! প্রজাপতিটাকে ধরতে ভীষণ ইচ্ছে করছে। যাই, প্রজাপতিটাকে ধরে হাতে নেই। এসব বলে দীপালি প্রজাপতিটা ধরে। আর প্রজাপতিটা হাতে করে নিয়ে আসার সময় হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর প্রজাপতিটাও দীপালির হাত থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। আহ, এটা কি হলো? আমার তো ভীষণ পেটে ব্যথা লাগছে। এ কি, প্রজাপতিটাও তো আমার হাতের চাপা পড়ে মারা গেল। আহ, পেটে যে বড্ড ব্যথা হচ্ছে, আমি তো উঠতেই পারছি না। দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে একটা বড় প্রজাপতি আসে। শয়তান মহিলা, এটা কি করলি তুই? তুই আমার সন্তানকে হত্যা করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই অস্বাভাবিক সন্তান জন্ম দিবি, আর তোর সন্তান হবে মানুষরূপী রাক্ষসী। এসব বলে প্রজাপতি চলে যায়। প্রজাপতি, প্রজাপতি, দাঁড়াও, তুমি আমায় ভুল বুঝছো। আমি ইচ্ছে করে তোমার সন্তানকে হত্যা করিনি গো। তুমি এমন অভিশাপ দিও না। আহ! এভাবে চিৎকার করে দীপালি অজ্ঞান হয়ে পড়ে যায়। আহ, শরীরটা যেন অবশ হয়ে আছে। এ কি, আমি বাড়িতে এলাম কি করে? আমি তো নদীর ধারে পড়েছিলাম। তোমার জ্ঞান ফিরেছে গিন্নি? আমি তো তোমায় নিয়ে খুব চিন্তায় ছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তুমি তিনটে কন্যা সন্তানের জন্ম দিয়েছো, আর আজ তোমার জ্ঞানও ফিরেছে। এই দেখো, আমাদের ফুটফুটে তিনটে কন্যা। তবে তিন কন্যার চোখ এমন লাল কেন বুঝতে পারছি না। হায় বিধাতা, এটা কি হলো? প্রজাপতির অভিশাপ কি তবে সত্যি হয়েছে? আমি মানুষ হয়েও অস্বাভাবিক ভাবে তিনটা সন্তানের জন্ম দিলাম। বিধাতা, তুমি সহায় হও বিধাতা। দীপালি মনে মনে এসব প্রার্থনা করেও কোনো প্রতিকার হয় না। সে কি গিন্নি, আমি গাভীর দুধ দুয়ে এনে মাত্র বালতিটাতে রাখলাম, অমনি দুধগুলো কোথায় গেল? কোথায় আর যাবে? তোমার তিন মেয়েকে সব দুধ খাইয়েছি, তবুও দেখো তোমার মেয়েরা কিভাবে দুধ খাওয়ার জন্য কাঁদছে। কি সব কথা বলছো তুমি গিন্নি? এতটুকু তিনটা মেয়ে কি করে এতগুলো দুধ খেয়ে ফেললো? এরা কি মানুষ নাকি রাক্ষসী? যত সব। সত্যি তো আমার তিন কন্যা অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছে। এবার আমি তিন কন্যাকে নিয়ে কি করব? এরা তিন বোন যদি আমার সংসারে থাকে তবে তো আমার সংসার ধ্বংস হয়ে যাবে। তাছাড়া এই তিন বোন যদি বড় হয় তবে তো পুরো গ্রামে রাক্ষসীর মতো তাণ্ডব চালাবে। না, তার আগে এই তিন কন্যাকে অনেক দূরে পাঠাতে হবে আমার। আর অনেক ভাবনা চিন্তা করে দীপালি রাতের অন্ধকারে তার তিন কন্যা আর তিনটা হাড়ি নিয়ে নদীর পাড়ে যায়। আর তিন হাড়িতে তিন কন্যাকে রেখে নদীতে ভাসিয়ে দেয়। প্রজাপতি না জেনে বুঝে কেন যে আমায় এমন একটা অভিশাপ দিয়ে গেল। আর প্রজাপতির অভিশাপের জন্য আজ আমি আমার নারী ছেড়া ধনদের নদীতে ভাসিয়ে দিলাম। বিধাতা, তুমি আমার চোখে জলটাকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি বিধাতা? রাতের বেলা পৃথিবীতে এসে নদীতে স্নান করার মজাই আলাদা। নদীর জল সত্যি অনেক স্নিগ্ধ, কিন্তু হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? এ কি, তিন হাড়িতে তিন কন্যা, নদীতে তিন কন্যা ভেসে এলো কোথা থেকে? আর এই তিন কন্যাকে কেই বা বিপদে পড়ে নদীতে ভাসিয়ে দিয়েছে। যাই হোক, আমি এই তিন কন্যাকে পরিরাজ্যে নিয়ে যাব। পরিমাতার কাছে তিন কন্যাকে নিয়ে গেলে সবটা জানতে পারবো।
আর পরিমাতা এর একটা সমাধানও দিতে পারবেন। সবই তো বুঝলাম, তবে আমি যতদূর বুঝলাম এই তিন কন্যার উপর প্রজাপতির অভিশাপ আছে, আর তিন কন্যার উপর থেকে অভিশাপ কাটাতে পারলে তিন কন্যার মাঝে থাকা রাক্ষসী রূপ দূর হবে। তা তো করতেই হবে, কারণ তিন কন্যার জন্য যে এক অসহায় মা আর্তনাদ করছে। একজন পিতা সন্তান হারা হয়ে গেছে, আর আমরা পরি হয়ে তো ওই অসহায় বাবা মাকে সাহায্য করতে পারি, তাই না? সেটা তো করাই যায়, তবে তিন কন্যার অভিশাপ কাটাতে হলে প্রজাপতিকে এখানে আনতে হবে, কারণ ওই প্রজাপতি পারবে তিন কন্যার অভিশাপ কাটাতে। তবে আমি ওই প্রজাপতিকে ধরে আনবই, কারণ প্রজাপতি তো না জেনে শুনে অভিশাপটা দিয়েছিল। তবে আমি চলি পরিমাতা। এসব কথা বলে পরি বেরিয়ে পড়ে, আর অনেক খোঁজাখুঁজি করার পর পরি প্রজাপতির দেখা পেয়ে যায়। এই তো প্রজাপতির দেখা পেয়ে গেছি। আরে পরি, তুমি তুমি হঠাৎ আমাকে খুঁজছো কেন বলো তো? তোমাকে এক্ষুনি আমার সাথে পরিরাজ্যে যেতে হবে, আর কেন যেতে হবে সেটা তোমায় যেতে যেতে বলছি, চলো। এসব বলে পরি প্রজাপতিকে ধরে নেয়, আর পরিরাজ্যের উদ্দেশ্যে ওরা রওনা দেয়। এই তো প্রজাপতি এসেছিস, আর পরি নিশ্চয় তোকে সব কথা বলেছে। হ্যাঁ পরিমাতা, আমি সবটা শুনেছি, আর আমি না জেনে অভিশাপ দেওয়ার জন্য অনুতপ্ত হচ্ছি। সত্যি না জেনে কোনো কাজ করতে নেই। আমি এক্ষুনি তিন কন্যার উপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি, আর ওদের মাঝ থেকে রাক্ষসী রূপটাও দূর করে দিচ্ছি। এরপর তিন কন্যার উপর প্রজাপতি জাদু করে, আর তিন কন্যার লাল চোখ স্বাভাবিক হয়ে যায়। এবারে তিন কন্যা একদম স্বাভাবিক মানুষ হয়ে গেছে। আমার কাজ শেষ, এবার আমি চলি। আর তিন কন্যাকে নিয়ে পরি রমেশ আর দীপালির কাছে যায়। আমি তো তিন কন্যাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, তবে তুমি কেন আবার ওদের ধরে নিয়ে এসেছো বলো তো? ওরা তিন বোন যে রাক্ষসী। না গো, তোমার সন্তানরা এখন একদম স্বাভাবিক জানো, কারণ প্রজাপতি তার ভুল বুঝতে পেরে অভিশাপ তুলে নিয়েছে। আচ্ছা পরি, তুমিও নাকি সবটা খুলে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি সবটা ওনাকে বুঝিয়ে বলছি। এবার তুমি সবটা শুনলে তো গো? পরি, তোমায় অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। তোমার জন্য যে সব ভুল বোঝাবুঝি মিটে আমি আমার সন্তানদের ফিরে পেলাম। ধন্যবাদ পরি, অনেক ধন্যবাদ তোমাকে। মানুষের কল্যাণ করাই তো পরিদের স্বভাব, তাই না? এবার তবে আমি চলি। ফুলি, মা ফুলি, শোন, তুই বাড়িতে থাক, আমি নদীতে হাঁস দুটোকে দিয়ে আসি। আমার তো ক্ষমতা নেই হাঁস দুটোকে ভালো মন্দ খাওয়ানোর। নদীর ছোট্ট ছোট্ট মাছ খেয়ে হাঁস দুটো যে ডিম দেয়, তাই তো আমার কপাল। যাও মা যাও, তুমি নদীতে হাঁসগুলোকে নিয়ে যাও, আমি বাড়িতেই থাকবো। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। হাঁস দুটোকে নদী থেকে খাবার খাইয়ে নিয়ে এসো, কেমন? ঠিক আছে, তবে আমি হাঁস নিয়ে নদীর দিকে চললাম। যা যা, হুস হুস, যা যা। এ কি, নদীর জলে একটা কুমির ভেসে উঠেছে। হায় হায়, কি সর্বনাশ! এই কুমির তো আমার হাঁসগুলোকে খেয়ে ফেলবে। এবার হাঁসগুলোকে নদী থেকে তুলবো কি করে? হে সৃষ্টিকর্তা, এ আমার কি সর্বনাশ হলো! যে হাঁসের ডিম বিক্রি করে আমি আমার সংসার চালাতাম, সেই হাঁস দুটোকে কুমির খেয়ে নিল। এবার আমার কি হবে? বিনোদা কাঁদতে কাঁদতে নদীর ঘাটের অন্য পাশে তাকায়। তখনই সে একটা হাঁসের ডিম পড়ে থাকতে দেখে। আরে আরে, নদীর ঘাটে এটা আবার কিসের ডিম? দেখে তো মনে হচ্ছে হাঁসের ডিম। এই বনে আমি ছাড়া তো কেউ হাঁস পালতো না, তবে এই হাঁসের ডিমটা নদীর ঘাটে এলো কি করে? দেখি তো ডিমটা নেড়ে চেড়ে। এরপর বিনোদা ডিমটা হাতে তুলে ডিমটা দেখতে থাকে, আর ডিমটা দেখতে দেখতে বাড়ি চলে আসে। মা, ও মা, তুমি এত তাড়াতাড়ি নদীর ঘাট থেকে চলে এলে কেন?
আর তোমার হাতে ওটা কিসের ডিম? আমাদের হাঁসগুলোই বা কোথায় মা? আর বলিস না রে ফুলিমা, গরিবের কপালে কোনো জিনিসই থাকে না। আমাদের হাঁস দুটোকে নদীর কুমিরে খেয়ে নিয়েছে। আর নদীর ঘাট থেকে চলে আসার সময় আমি এই হাঁসের ডিমটা কুড়িয়ে পেয়েছি রে। তুমি এই হাঁসের ডিমটা কুড়িয়ে পেয়েছো? তাহলে এই হাঁসের ডিমটা আমাকে ভেজে দাও না গো মা। আমি এই হাঁসের ডিমটা ভাত দিয়ে খাবো। ঠিক আছে, চল তবে রান্নাঘরে। আমি হাঁসের ডিমটা ভেঙে তোকে ভেজে দিচ্ছি। এরপর বিনোদা ফুলি রান্নাঘরে যায়। মুক্তি, আমি মুক্তি পেলাম। অবশেষে আমি মুক্তি পেলাম। কে কে এই ডিম ভাঙলো, যার জন্য আমি এভাবে মুক্তি পেলাম? ওরে বাবা রে, এ কেমন ডিম রে বাবা! ডিম ভাঙতে না ভাঙতেই মরিচ গাছ বেরিয়ে এলো। এই মরিচ গাছ কোনো অশুভ শক্তি নয় তো? ফুলি পালা ফুলি। থামো থামো, ভয় পেও না তুমি। আমাকে দেখে একটুও ভয় পেও না বিনোদা। আমি খারাপ কোনো মরিচ গাছ নই। আমি এক জাদুই মরিচ গাছ। এক তান্ত্রিক বাবা আমাকে দিয়ে তার খারাপ উদ্দেশ্য পূরণ করাতে চেয়েছিল। আর আমি খারাপ উদ্দেশ্য পূরণ করতে চাইনি বলে রেগে গিয়ে ওই তান্ত্রিক আমাকে হাঁসের ডিমের মধ্যে বন্দি করে রেখেছিল। তুমি এই হাঁসের ডিম ভেঙে আমাকে মুক্ত করলে। ও, এবার বুঝেছি আমি। তাহলে তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? তুমি কোথায় থাকো মরিচ গাছ বলো, আমি তোমাকে সেখানে রোপণ করে রেখে আসি। না গো বিনোদা, আমার কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই। তুমি যেহেতু আমাকে এই হাসির ডিম থেকে মুক্ত করেছো, তবে তুমি আমাকে তোমার বাড়িতে রোপণ করো। তুমি যদি আমাকে রোপণ করো, তবে অবশ্যই আমি তোমাকে ভালো কিছু দিব। করবে গো রোপণ আমাকে তোমার বাড়িতে? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে আমার বাড়ির আঙিনায় রোপণ করব। ফুলি রে, এই জাদুই মরিচ গাছ তো আঙিনায় রোপণ করলাম। এবার কিন্তু ভালো করে যত্ন করতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা, এই মরিচ গাছে আমি প্রতিদিন জল ঢালবো, আগাছা পরিষ্কার করবো, খুব যত্ন নিব আমি। এবার চলো তো ঘরে চলো, আমাকে ভাত বেড়ে দাও, আমি ভাত খাবো। এরপর ফুলি আর বিনোদা ঘরে যায়। প্রতিদিন ফুলি বিনোদা গাছে জল দিত, গাছের পরিচর্যা করত। এভাবেই কেটে যায় আরো কিছুদিন। এ কি, সকাল সকালে কেমন অবাক করা কাণ্ড! মরিচ গাছে হাঁসের ডিম ধরেছে। আগে জানতাম মরিচ গাছে মরিচ ধরে, এখন আবার মরিচ গাছে হাঁসের ডিমও ধরে। এত অবাক হওয়ার কিছু নেই গো। আগেই তো বলেছিলাম আমি জাদুই মরিচ গাছ। আর একটা কথা, ওই তান্ত্রিক আমাকে যেহেতু হাঁসের ডিমের মধ্যে বন্দি করে রেখেছিল, তাই আমি মুক্তি পাওয়ার পর আমার মরিচ ধরার ক্ষমতা চলে গিয়েছে, কিন্তু আমার হাঁসের ডিম ধরার ক্ষমতা তৈরি হয়েছে। শোনো, আমার গাছের হাঁসের ডিম খেতে খুবই সুস্বাদু জানো। তুমি আমার গাছ থেকে হাঁসের ডিম পেড়ে নাও তো, আর বাজারে বিক্রি করো। দেখবে তোমার সব অভাব মিটে যাবে। সত্যি বলছো? তোমার গাছ থেকে আমি হাঁসের ডিম নিতে পারবো? বাহ বাবা বাহ, তাহলে তো ভালোই হবে। এই হাঁসের ডিমের চাহিদা অনেক বেশি, আমার বেশ ভালোই লাভ হবে। যা তোমা ফুলি, ঘর থেকে একটা ঝুড়ি নিয়ে আয় তো। এরপর ফুলি ঘর থেকে ঝুড়ি নিয়ে আসে, আর দুই মা মেয়ে মরিচ গাছ থেকে ডিম ছিঁড়ে নেয়। ফুলি, মরিচ গাছ থেকে তো আমরা অনেকগুলো হাঁসের ডিম পেলাম। এবার এই ঝুড়ি ভর্তি ডিম আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাই, বেশ ভালোই দাম পাবো, বুঝলি? যাই, তাড়াতাড়ি বাজারে যাই। বাবা বাবা মা, তোমার তো মরিচ গাছের ওই ডিম বিক্রি করে ভালোই লাভ হয়েছে, অনেকগুলো টাকা পেয়েছো। হ্যাঁ রে মা, ওই জাদুই মরিচ গাছে যদি হাঁসের ডিম না থাকতো, তবে আমরা কখনোই এত টাকার মুখ দেখতাম না। শোন, এখন থেকে আরো ভালো করে মরিচ গাছের যত্ন নিতে হবে, বুঝলি? এভাবে বিনোদা আর ফুলি মরিচ গাছের যত্ন আরো বাড়িয়ে দেয়, আর মরিচ গাছও তাদের প্রতিদিন হাঁসের ডিম দিতে থাকে।
এভাবে দেখতে দেখতে মরিচ গাছের হাসির ডিম দিয়ে বিনোদা বেশ বড়লোক হয়ে ওঠে। না না, ওই বিনোদার এত উন্নতি আমি আর দেখতে পাচ্ছি না। হিংসে আবার গা পিত্তি সব জ্বলে যাচ্ছে। বিনোদার পাশের বাড়িতে থেকেও আমি কিছু করতে পারছি না, এদিকে ওই বিনোদা তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে। তাদের বাড়ি থেকে সুখের হাসির শব্দ শুনলে আমার একদম শরীর জ্বলে যায়। গ্রামের লোকেদের মুখে কানাঘোষা শুনেছি কোনো এক জাদুই মরিচ গাছ আছে নাকি বিনোদার ওই বাড়িতে। সেই মরিচ গাছে নাকি আবার হাঁসের ডিম ধরে। সেই হাঁসের ডিম বিক্রি করে এত উন্নতি করছে ও। না না, এবার দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এই তো সেই মরিচ গাছ, যে মরিচ গাছে হাঁসের ডিম ধরে আছে। যাই যাই, কেউ যখন বাড়িতে নেই এই সুযোগে আমি জাদুই মরিচ গাছ উপড়ে নিয়ে যাই। আমিও তাহলে এই মরিচ গাছ থেকে হাঁসের ডিম নিয়ে বিক্রি করতে পারবো। হারাম জাদি কবিতা, তুই লোভে পড়ে আমার কাছে হাত দিয়েছিস। এই মরিচ গাছে শুধু বিনোদার হাত দেওয়ার অধিকার আছে। দাঁড়া, তোর আজ আমি মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে বাবা রে, মরিচ গাছ চুরি করতে এসে এখন ডাইনির খপ্পরে পড়লাম। মেরো না ডাইনি, আমাকে মেরো না। আমার দরকার নেই এই মরিচ গাছের। এই ডাইনির হাতে আমি আমার প্রাণ দিতে চাই না বাবা। এই পালিয়ে গেলি কেন? হ্যাঁ, আয় নিবি না মরিচ গাছ, নিবি না? আয় আয় নিয়ে যা। এসব বলে ডাইনি আবারও মরিচ গাছে ঢুকে যায়। এদিকে বিনোদা এসব কিছু বুঝতেই পারে না। সে মরিচ গাছের হাঁসের ডিম বিক্রি করে ফুলিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের এমন কোনো জিনিসের প্রতি লোভ করা উচিত নয় যে জিনিসের জন্য আমাদের বিপদে পড়তে হয়। তাই লোভ করার আগে অবশ্যই ভাবতে হবে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।